বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি লুসিফার 2 মুভিটিকে। এই মুভির কাহিনীকে আপনি অবশ্যই পছন্দ করবেন। চলুন বন্ধুরা, এবার এই মুভির কাহিনীকে শুরু করা যাক। মুভির শুরুতে আমাদেরকে বলা হয় এই সময়ের মধ্যে দুনিয়াতে শুধুমাত্র দুটো গ্রুপই রয়েছে যারা পৃথিবীর মধ্যে রাজ করছে, যার মধ্যে প্রথম হলো সেন্ট ট্রাইন, যারা আসলে খুবই ভয়ঙ্কর হয়ে থাকে, এবং অপর গ্রুপের নাম হলো লুসিফার নেক্সাস। এই গ্রুপ আসলে কোন জায়গা থেকে অপারেট করে থাকে সেটির সম্বন্ধে কেউই কোন রকম কথাকে জানে না। এরপরে আমাদেরকে 2002 এর সিনকে দেখানো হয়, যেখানে হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা শুরু হয়ে যায়। তখন কিছু মুসলিম নিজের পরিবারকে বাঁচানোর জন্য নিজেদের ঘরগুলোকে ছেড়ে নিজেদের নেতার ঘরে পৌঁছে যায়, যেহেতু আসলে একজন হিন্দু ছিল। ওই নেতাটি বলতে থাকে, আপনাদের ভয় পাওয়ার কোন রকম দরকার নেই, আমরা তাড়াতাড়ি লোকদের সাথে কথা বলে এই দাঙ্গাকে শেষ করে দেব। আপনারা রাতে আজকে এই জায়গার মধ্যেই বিশ্রাম নিন। অন্যদিকে আমরা দেখতে পাই ওই নেতার বোনের ছেলে, যার নাম ছিল মুন্না, সেও ওই জায়গার মধ্যেই ছিল, সেই পুরো ঘটনাকেই দেখছিল। এরপরে যখন সবাই বিশ্রাম নিচ্ছিল, তখনই ওই জায়গার মধ্যে দাঙ্গা করতে থাকা লোকেরা চলে আসে। তখনই ওই দাঙ্গার নেতা বলরাজ ওই নেতাকেই মেরে দেয়, যে আসলে তার মাসি ছিল, এবং মুন্না বলরাজেরই ভাই ছিল। কেউ আসলে বলরাজকে খবর দিয়ে দিয়েছিল এই মুসলমান ফ্যামিলির এই জায়গার মধ্যে লুকানোর খবরকে। এরপরেই বলরাজ ওই নেতাকে মেরে দেওয়ার পর ওই সমস্ত মুসলিম পরিবারকে মারার জন্য চলে আসে। যখন দাঙ্গার লোকেরা এই সমস্ত লোকগুলোকে খুব খারাপ ভাবেই মারছিল, তখন এই দৃশ্যকে দেখার পর একটি বাবা তার ছেলে জায়েদ এবং তার ছোট ভাইকে একটি আলমারির মধ্যে লুকিয়ে দেয়, যাতে এই দাঙ্গার মধ্যে তারা বেঁচে যেতে পারে। অন্যদিকে মুন্না প্রথমে তাদেরকে মেরে দেয় এবং এরপরে সে ওখানের মহিলাদের সাথে দুষ্কর্ম করতে শুরু করে, এবং এই পুরো ঘটনাকেই জায়েদ আলমারি থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিল, কিন্তু সে ভয়ের জন্য কোনো কিছুকে করতে পারছিল না। এরপরে বলরাজ এবং তার লোকেরা যখন সবাইকেই মেরে দেয়, তখন সুযোগকে পেয়ে জায়েদ এবং তার ভাই ওই জায়গা থেকে পালিয়ে যায়। কিন্তু আগে গিয়ে জায়েদ দেখতে পায় তার ছোট ভাইও মারা গিয়েছে, কারণ তার ছোট ভাইয়ের মুখকে বন্ধ করার জন্য সে আর শ্বাস নিতেই পারেনি। অর্থাৎ জায়েদ এখানে পুরোপুরি ভাবেই একা হয়ে যায় এবং এর ফলে সে একাই কাঁদতে শুরু করে। এরপরে আমাদেরকে অনেক বছর পর গোবর্ধন নামক একটি রিপোর্টারকে দেখানো হয়, যে আসলে কার্তিক নামক একটি আইপি অফিসার, যে গোবর্ধনেরই বন্ধু ছিল, সে তার সাথে বজরঙ্গীর কথা বলছিল, কারণ বজরঙ্গী কেরালার মধ্যে একটি পার্টিকে নিয়ে আসতে চলেছিল। এর উত্তরে কার্তিক এই কথাকে না বলে দেয়। সে বলে দেয়, আমি জানি না সে কোন রকম পার্টিকে নিয়ে আসতে চলেছে, এবং সে উল্টো গোবর্ধনকে বলে দেয় যে তুমি এই সমস্ত কথাগুলোকে ছেড়ে দাও এবং তুমি ওই স্টিফেনের সম্বন্ধে সবকিছুকে জেনে আমাকেও তার সম্বন্ধে সবকিছুকে বলো। এরপরে আমরা সিএম অফিসের সিনকে দেখতে পাই, যেখানে একটি মন্ত্রী বাকি সমস্ত নেতাদেরকে বলতে থাকে, আমি শুনতে পেয়েছি আমাদের সিএম যতীনের উপর মানি লন্ডারিং এর আরোপ লেগেছে, এর জন্য তো আমাদের সবার নামই খারাপ হয়ে যাবে, আমাদের আসলে কিছু করা উচিত। এবং তাদের কথার দ্বারা আমরা জানতে পেরে যাই যে প্রথমে কেরালার সিএম PKR ছিল, যে যতীনেরই পিতা ছিল, এবং সবাই তার খুবই সম্মান করত। কিন্তু PKR এর মৃত্যু হয়ে যাওয়ার পর যতীনকে এই পার্টির নেতা বানিয়ে দেওয়া হয় এবং পার্টি জিতে যাওয়ার জন্য যতীনকে সিএম বানানো হয়। কিন্তু পরের বছর আবার ইলেকশন আসতে চলেছে, এই জন্যই ওখানের মধ্যে থাকা সবাই ভয় পাচ্ছিল যে এর পরের বার যাতে তারা না ইলেকশনের মধ্যে হেরে যায়। এই জন্য এই পার্টির সমস্ত লোকেরাই বলতে থাকে এই যতীনের কিছু করতে হবে। এরপরেই তারা সবাই যতীনের বোন প্রিয়ার সম্বন্ধে কথা বলতে শুরু করে, প্রিয়া এখন কোন জায়গার মধ্যে রয়েছে। এরপরে আমরা প্রিয়াকে দেখতে পাই, যে একটি ইভেন্ট থেকে নিজের ঘরের মধ্যে পৌঁছে যায়। ওখানেই তার সাথে দেখা হয় যতীনের। যতীন প্রিয়াকে বলতে থাকে, আমি শুনতে পেয়েছি তোমাকে নেপোপল্লী গ্রামের লোকেরা ডাকছে বলে, তুমি কি ওই গ্রামের মধ্যে যাবে। এর উত্তরে প্রিয়া বলতে থাকে, ওই গ্রামের সমস্ত লোকেরাই তাদের পিতাকে খুবই শ্রদ্ধা করে, এই জন্য তাকে ওই গ্রামের মধ্যে তো যেতেই হবে। কিন্তু যতীনের উত্তরে বলতে থাকে, তুমি ওই জায়গার মধ্যে যেও না, তারা আসলে আমার বিরুদ্ধে রয়েছে, এই জন্যই তুমি যদি ওই গ্রামের মধ্যে চলে যাও তাহলে তারা মনে করবে আমার নিজের বোনও আমার বিরুদ্ধে চলে গিয়েছে। এই সমস্ত কথাবার্তার মধ্যেই তাদের দুজনের মধ্যে ঝগড়া লেগে যায় তাদের বাবাকে নিয়ে। এই সময়ের মধ্যে আমরা জানতে পারি যে যতীন নিজের পিতাকে খুবই বেশি ঘৃণা করত এবং যতীন মানুষদের থেকে খুবই বেশি
মনে টাকাকে ভালোবাসতো। অন্যদিকে প্রিয়া মানুষদের কথাকে ভেবে থাকে। এরপরেই যতীন প্রিয়াকে ধমকি দিয়ে বলতে থাকে, এখন আসলে আমার এই পার্টির দরকারই নেই, কারণ এখন হলো আমি এখানের সিএম এবং কালকে আমি এমন কিছু করতে চলেছি যার সম্বন্ধে কেউ কোন রকম পরিকল্পনাই করেনি। এরপরে আমরা পরের দিনের সিনকে দেখতে পাই, যেখানে যতীন পাবলিকদের সামনে ভাষণ দিতে শুরু করে এবং সে সবাইকে নিজের মিষ্টি কথার মাধ্যমে বলতে থাকে যে এই পার্টি আসলে আমাদের রাজ্যকে গ্রোথ করার জন্য পুরোপুরি ভাবে আটকে নিচ্ছে, এই জন্যই আমি নিজের নতুন একটি পার্টিকে তৈরি করতে চলেছি। এই কথাকে শোনার পর ওখানের মধ্যে থাকা সমস্ত লোকেরাই অবাক হয়ে যায়। আগে যতীন বলতে থাকে এই পার্টির মধ্যে তার সাথ দিবে বজরঙ্গী ভাইয়া, এবং তখনই ওই জায়গার মধ্যে বজরঙ্গী এসে যায়, যে আসলে আর কেউ নয় বরং বলরাজ ছিল, যে 2002 সালের মধ্যে দাঙ্গাকে করিয়েছিল এবং এখনের সময়ে সে খুবই পাওয়ারফুল ছিল। এখানে বজরঙ্গীকে দেখার পর পিকিআর অর্থাৎ কার্তিকের পাওয়ার পার্টির লোকেরা মনে করতে থাকে সে তাদেরকে ধোকা দিয়েছে, এটা তো ঠিক রয়েছে, কিন্তু এই জায়গার মধ্যে বজরঙ্গীকে নিয়ে আসার দরকার ছিল না, সে আসলে পুরো রাজ্যকেই শেষ করে দিবে। এজন্যই তারা মনে করতে থাকে এই সময়ের মধ্যে স্টিভেন থাকলে ভালো হতো। এরপরেই আমরা একটি জায়গার সিনকে দেখতে পাই, যেখানে সমস্ত ধরনের ইল্লিগেল অস্ত্রের স্মাগলিং চলছিল। ওখানে আমরা রোবার্ট নামক একটি লোককেও দেখতে পাই, যে এখানে এই দৃশ্যকে পুরোপুরি ভাবেই দেখছিল। এরপরে আমরা M16 ইন্টারপোলের দৃশ্যকে দেখতে পাই, যেখানে একটি লোক এসে তাদের হেডকে বলতে থাকে সেনিগেল থেকে সমস্ত মালপত্র বেরিয়ে গিয়েছে। এই কথাকে জানার পর বাড়ি সোজা নিজের টিমের কাছে পৌঁছে যায়। এখানে আমরা জানতে পারি এখানে লোকেরা আসলে আগে থেকেই নিজেদের ফোর্সকে পাঠিয়ে রেখে দিয়েছে ওই কনসাইনমেন্টকে ধরার জন্য, যে টিমটিকে লিড করছিল মিস মিশেল। এই জায়গার মধ্যে সমস্ত অফিসাররা কনসাইনমেন্টের জন্য অপেক্ষা করতে থাকে এবং আমরা জানতে পারি ওই রোবার্ট নামক লোকটি একটি M16 এর অফিসার এবং সেই মিশেলকে সমস্ত ইনফরমেশন দিচ্ছিল, কিন্তু এখনো অনেকটা সময় ধরে অপেক্ষা করার পরেও ওই কনসাইনমেন্ট এই জায়গার মধ্যে আর আসেনি। এই জন্যই মিশেল বুঝতে পেরে যায় এই জায়গার মধ্যে কিছু গড়বড় রয়েছে। এখানেই দেখতে পায় ওই অফিসাররা আসলে ওই কনসাইনমেন্টকে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তখনই ওই জায়গার মধ্যে খুবই বড় একটি বিস্ফোরণ হয়ে যায় এবং ওই জায়গার মধ্যে এন্ট্রি হয়ে যায় স্টিফেনের, যাকে সবাই আসলে লুসিফার নামেও জানে। সে এই জায়গার মধ্যে পৌঁছে যাওয়ার পরেই ওই কনসাইনমেন্টকেই উড়িয়ে দেয় এবং রোবার্ট এখানে বলতে থাকে সে আসলে একটি স্পাই। এই কথাকে শোনার পর স্টিফেন তাকে মেরে দেয়। এরপরে স্টিফেন সোজা ওই কনসাইনমেন্টকে স্মাগলিং করালো অর্থাৎ কাবিওকে কল করে ধমকি দেয়। স্টিফেন এখানে বলতে থাকে আমি এই মালকে তো উড়িয়ে দিয়েছি, কিন্তু এরপরেও যদি তুমি এমন ধরনের স্মাগলিং কে করে থাকো তাহলে এরপরে আমি তোমাকেই উড়িয়ে দেব। এই কথাকেই জানার পর কাবুয়া খুবই বেশি রেগে যায়। অন্যদিকে আমরা গোবর্ধনকে কার্তিকের সামনে দেখতে পাই, যে স্টিফেনের সম্বন্ধে সবকিছুকেই জানতে চাচ্ছিল। তখনই কার্তিক গোবর্ধনকে আব্রাহামের সম্বন্ধে বলতে থাকে। এই সময় আসলে আব্রাহামের নাম অনেকটাই উপরে উঠে আসছে। আব্রাহাম আসলে আগে থেকেই জিহাদি গ্রুপ এবং সমস্ত ধরনের অর্গানাইজেশনের বিরুদ্ধে ছিল এবং তারা সবাই আসলে তাদের শত্রু। এমনকি আব্রাহাম কিছু সময় আগেই একটি ইন্টারপোল লোককেও মেরে দিয়েছে। এই জন্য সবাই আসলে তাকে খোঁজার চেষ্টা করছে। আসলে আব্রাহাম আর কেউ নয় বরং সে স্টিফেনই ছিল, যে নিজের নামকে চেঞ্জ করে রেখেছিল। অন্যদিকে আমরা অফিসার মিশেলকে দেখতে পাই, যে নিজের সিনিয়রদেরকে বলতে থাকে রোবার্ট আমার খুবই কাছের বন্ধু ছিল, যে আসলে রোবার্টকে মেরেছে আমি আসলে তাকে কখনোই ছাড়বো না। এরপরে আমরা মরিসকে দেখতে পাই, যে নিজের ঘরের মধ্যে পৌঁছে যাওয়ার পরেই সে গোপনভাবে কার সাথে কথা বলতে শুরু করে এবং এই লোকটি আসলে আর কেউ নয় বরং স্টিফেন ছিল, যাকে মরিস সমস্ত জিনিসেরই খবর দিয়ে থাকতো, কারণ মরিস জানতো স্টিফেন খুবই ভালো কাজ করছে। এরপরে আমরা স্টিফেনকে কাবুকার সাথে কথা বলতে দেখতে পাই। এখানে কাবুকা তাকে বলতে থাকে আমি তোমার সাথে একটি ডিল করতে চাই, এই জন্য তুমি আমার বলা অ্যাড্রেসের কাছে পৌঁছে যাও। এই জায়গার মধ্যে গোবর্ধন একটি ফটোকে দেখতে পায়, যেখানে আব্রাহামের হাতের ছবিকে দেখতে পাওয়া যাচ্ছিল এবং সে আব্রাহামের রিংটিকে দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ সে ওই সেম রিংটিকেই স্টিফেনের হাতের মধ্যেও আগে দেখেছিল। এই জন্য সে বুঝতে পেরে যায় স্টিফেনই আসলে আব্রাহাম। এরপরে আমাদেরকে স্টিফেনের পাস্টের সম্বন্ধে দেখানো হতে থাকে। আসলে স্টিফেন একটি অনাথ ছেলে ছিল, যে মানুষের সেবার কাজকে করে থাকতো এবং পিকিআর নিজে সিএম হয়ে যাওয়ার পর সে স্টিফেনকে নিজের পার্টির মধ্যে MLA বানিয়ে দেয়। ওই সময়ের মধ্যেও স্টিফেন সমস্ত মানুষের সেবাকে করত।
করতে থাকে। কিন্তু পিকেআর এর মৃত্যু হয়ে যাওয়ার জন্য স্টিফেন 5 বছরের জন্য এই দেশকেই ছেড়ে চলে যায় এবং সে বিদেশের মধ্যে পুরোপুরিভাবে সেটেল হয়ে গিয়েছিল। তখন থেকে এখন পর্যন্ত তার সম্বন্ধে কেউই আসলে আর কিছুই জানে না। এরপরে গোবর্ধন ওই পার্টির একটি নেতা যে স্টিফেনের সাথে অনেকবারই দেখা করে নিয়েছিল, সে তার সাহায্যে স্টিফেনের সাথে একটি মিটিং কে ফিক্স করে নেয়। এরপরে গোবর্ধন যখন তার সাথে দেখা করার জন্য চলে যায়, তখন সে স্টিফেনকে বলতে থাকে আমাদের রাজ্য সংকটের মধ্যে রয়েছে, এখন এই জায়গার মধ্যে বজরঙ্গীর মতো লোক এসে গিয়েছে, এই জন্য আমি স্টিফেনকে এই জায়গার মধ্যে নিয়ে আসতে চাই। কিন্তু তখনই তাকে ওখানে লোকেরা অজ্ঞান করে দেয় এবং তারা তাকে নিজের সাথেই নিয়ে চলে যায়। অন্যদিকে আমরা যতীনকে দেখতে পাই, যে নিজের লোকদেরকে বলতে থাকে বজরঙ্গী আমাদের পার্টির মধ্যে এসে যাওয়ার জন্য তার উপর থেকে সমস্ত কেসই চলে গিয়েছে এবং এখন আমি এবং সে মিলে খুবই বেশি টাকাকে কামাবো। অন্যদিকে বজরঙ্গী মুন্নাকে বোঝানোর চেষ্টা করছিল সে আসলে কেন কেরালাকে চায়। আসলে এখানে দুটো টার্মিনাল গেট রয়েছে যেখান থেকে খুব সহজেই ইলিগাল সমস্ত জিনিসপত্রকে পাঠানো যেতে পারে। এই জন্যই বজরঙ্গীর নজর এই রাজ্যের উপর ছিল। এই জায়গার মধ্যে স্টিফেন গোবর্ধনের সাথে দেখা করে নেয়। সেখানে তাকে জিজ্ঞাসা করে তুমি কেন আমার সাথে দেখা করতে চাও। তখনই গোবর্ধন বলতে থাকে তোমার রাজ্য সংকটের মধ্যে রয়েছে, এই জন্যই তুমি ওই রাজ্যটিকে বাঁচিয়ে নাও। এমনকি আমি এটিও জানি যে তুমি আসলে আব্রাহাম। এই কথাকে শোনার পর স্টিফেন হাসতে শুরু করে দেয়। অন্যদিকে আমরা যতীনকে দেখতে পাই যে স্টিফেনকে নিয়েই কথা বলছিল। যতক্ষণ পর্যন্ত স্টিফেন আমাদের রাজ্য থেকে দূরে থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের খুবই ভালো। কিন্তু ওখানের মধ্যে থাকা কার্তিক সবাইকে জিজ্ঞাসা করতে থাকে তারা কেন সবাই স্টিফেনকে দেখে ভয় পায়, যার উত্তরে যতীন বলতে থাকে সে আসলে কিং মেকার, তার কথার সাহায্যে সবকিছুই চেঞ্জ হয়ে যেতে পারে। এই জন্যই হয়তো বজরঙ্গীও তার কিছুই করতে পারবে না, উল্টো আমিও আসলে তার সাথে ফেঁসে যাব। এরপরে আমরা মিশেলকে দেখতে পাই, একটি ইনফরমেশন কে পেয়ে যায় আব্রাহাম একটি ডিলের জন্য ইরাক আসছে, এই জন্য সে তাকে ধরার চেষ্টা করতে থাকে। অন্যদিকে গোবর্ধন কার্তিককে কল করে বলে দেয় যে স্টিফেনের সম্বন্ধে সে কিছুকে জানতে পেরেছে, সে আসলে ইরাক যেতে চলেছে। এরপরে আমরা দেখতে পাই আব্রাহামকে ধরার জন্য মিশেল নিজের টিমের সাথে আব্রাহাম যেখানে আসতে চলেছিল ওই জায়গার মধ্যে সে পুরোপুরিভাবে পৌঁছে যায়। এর কিছু পরেই ওই জায়গার মধ্যে আব্রাহাম এসে যায় এবং সে সোজা ওই ক্যামেরার দিকে তাকাতে থাকে যেগুলোকে আসলে মিশেল লাগিয়েছিল। এটি আসলে স্টিফেনেরই প্ল্যান ছিল যাতে সে সবাইকেই নিজের চেহারাকে দেখাতে পারে। এরপরে স্টিফেন সোজা বিল্ডিং এর মধ্যে এসে যায় কাবুকার সাথে দেখা করার জন্য। এখানেই মিশেল ঠিক সময়ের জন্য অপেক্ষা করতে থাকে যাতে সে সবাইকেই একসাথে ধরে নিতে পারে। অন্যদিকে ভেতরে কাবুকা এবং স্টিফেনের ডিল হতে শুরু হয়ে যায়। স্টিফেন তাকে বলতে থাকে তুমি যেই সমস্ত ইলিগেল কাজগুলোকে করে থাকো সেগুলোকে তোমাকে পুরোপুরি ভাবেই বন্ধ করতে হবে, নাহলে আমি তোমাকে কখনোই ছাড়বো না। এই কথাকে নিয়েই তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায় এবং এই সময়ের মধ্যেই স্টিফেনের বাকি সমস্ত পছন্দের মানুষগুলোও এসে যায়। কিন্তু এই সময়ের মধ্যে মিশেল যখন সবাইকেই ধরার জন্য ভেতরে আসতে থাকে তখনই ওই জায়গার মধ্যে খুবই বড় একটি বিস্ফোরণ হয়ে যায় এবং সবাই ওই জায়গার মধ্যে খুবই ইনজার্ড হয়ে যায় এবং সমস্ত নিউজ চ্যানেলের মধ্যে ছড়িয়ে যায় যে স্টিফেন এই বিস্ফোরণের মধ্যে মারা গিয়েছে বলে। এটিকে শোনার পর কেরালার লোকেরা খুবই দুঃখী হয়ে যায়। এরপরে আমরা দুটো নেতাকে কথা বলতে দেখতে পাই। স্টিফেন তো এখন মারা গিয়েছে, এখন তাহলে যতীনের সাথে কে লড়াই করবে? এই জন্যই আমাদের উচিত যতীনের বিরুদ্ধে প্রিয়াকেই দাঁড় করানো। অন্যদিকে আমরা মিশেলকে দেখতে পাই যে ওই বিস্ফোরণ থেকে জীবন্ত বেঁচে গিয়েছিল, কিন্তু সে ওই জায়গার মধ্যে বলতে থাকে সে নিজেই আসলে আব্রাহামকে মারতে চাইছিল, কারণ সে তো আসলে রবার্টকে মেরে দিয়েছিল। এরপরে মরিস বলতে থাকে রবার্টও আসলে কোন রকম ভালো মানুষ ছিল না, সে আসলে আমাদের অফিসার হওয়ার পরেও সে কাবুকাকেই সাহায্য করছিল। এটিরই আসলে প্রমাণকে দিয়ে মরিস ওই জায়গা থেকে চলে যায়। এখানে মিশেল সমস্ত কিছুকেই জানতে পেরে যায়। অন্যদিকে প্রিয়া এটিকে মনে করতে থাকে তারা আসলে নেরুপল্লা গ্রামের মধ্যে যা উচিত নাকি উচিত নয়, কারণ সে যদি ওই গ্রামের মধ্যে পৌঁছে যায় তাহলে তার নিজের ভাই অর্থাৎ যতীন তার শত্রু হয়ে যাবে। কিন্তু তখনই যতীনের ফোন এসে যায় যে সামনে থেকে ধমকি দিতে থাকে তুমি যদি গ্রামের মধ্যে যাও তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কিন্তু এই কথাকে শোনার পর প্রিয়া রেগে যায় এবং সে নেরুপল্লী গ্রামে যাওয়ার জন্য
তৈরি হয়ে যায়। অন্যদিকে বজরঙ্গী যখন জানতে পেরে যায় প্রিয়া ওই গ্রামের মধ্যে যাওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে, তখন সে বুঝতে পেরে যায় প্রিয়া আসলে ওই সমস্ত গ্রাম লোকের সাপোর্টকে নিয়ে তাদের পুরো পার্টিকেই ধ্বংস করে দিতে পারে। এই জন্যই তারা এই জায়গার মধ্যে কিছু করতে চেয়েছিল। এরপরে আমরা দেখতে পাই প্রিয়া যখন গ্রামের মানুষদের সামনে পুরো একটি ভাষণ দিতে শুরু করে, তখনই ওই গ্রামের মধ্যে বজরঙ্গী লোকেরা অ্যাটাক করে দেয়। কিন্তু এই জায়গার মধ্যে গ্রামের একটি লোক প্রিয়াকে ওই জায়গা থেকে বাঁচিয়ে নিয়ে চলে যেতে থাকে। কিন্তু কিছু সময়ের মধ্যেই প্রিয়াকে কয়েকটি গুন্ড মিলে ঘিরে নেয় এবং প্রিয়া বুঝতে পেরে যায় সেই জায়গার মধ্যে মারা যাবে বলে। কিন্তু তখনই আমরা দেখতে পাই ওই জায়গার মধ্যে স্টিফেন এসে গিয়েছে, যে আসলে এখনো মারা যায়নি এবং সে প্রত্যেকটি গুন্ডাকেই খুব খারাপ ভাবেই মেরে দেয়। এই জায়গার মধ্যে আমরা পাস্টের সিনকে দেখতে পাই, যেখানে স্টিফেন এবং তার গ্যাংয়ের লোকেরা কাবুকা এবং কাবুকার সমস্ত লোকদেরকেই মেরে দেয়, কারণ এরা কখনোই সুধরতে চাচ্ছিল না। এই জন্য স্টিফেন ওই জায়গার মধ্যে বোম ফাটিয়ে আগে থেকেই ওই জায়গা থেকে চলে যায়। কিন্তু সবাই মনে করতে থাকে স্টিফেন অর্থাৎ আব্রাহাম মারা গিয়েছে। এরপরে প্রিয়া নিজের ঘরের মধ্যে পৌঁছে যায়, কিন্তু যতীন বুঝতে পারছিল না প্রিয়ার উপরে আসলে কে অ্যাটাক করেছে। কিন্তু এই সমস্ত ঘটনাগুলোকে দেখে বজরঙ্গী খুবই রেগে যায়। এরপরে প্রিয়া নিজের বাবার অফিস অর্থাৎ পিকেআর অফিসের মধ্যে পৌঁছে যায় এবং আমরা জানতে পারি যে প্রিয়াকে স্টিফেনই আসলে বলেছিল তোমাকেই এই রাজ্যকে সামলাতে হবে। এই জন্য প্রিয়া ওই সমস্ত কাজগুলোকেই করতে থাকে যেগুলো আসলে স্টিফেন বলেছিল। সে সোজা একটি পার্টি মিটিং কে ডেকে নেয় এবং সে লিডারের চেয়ারের মধ্যে গিয়ে বসে পড়ে এবং সে সবাইকেই বলে দেয় সে জিতেনের সাথে লড়াই করার জন্য তৈরি হয়ে গিয়েছে। আমি শুধুমাত্র এই পার্টির লিডার হতে চাই, আমরা সবাই মিলেই এই রাজ্যকে চালাবো এবং জিতেনকে হারাবো। এই কথাকে শোনার পর সবাই রাজি হয়ে যায়। এর পরের দিন থেকে প্রিয়া পুরোপুরি ভাবেই নেতা হয়ে যায় এবং সে পরবর্তী সিএম হওয়ার জন্য তৈরি হতে থাকে। কিন্তু প্রিয়া যখন একটি জায়গার মধ্যে ভাষণ দিচ্ছিল, তখনই ওখানে কয়েকটি আইবি পৌঁছে যায় এবং তারা বলতে থাকে প্রিয়ার উপরে মানি লন্ডারিং এর অনেকগুলোই চার্জেস রয়েছে, এই জন্য তাকে জেলের মধ্যে যেতে হবে। এই কথাকে জানার পর সবাই অবাক হয়ে যায়, কিন্তু প্রিয়া আসলে খুব ভালোভাবেই জানতো যে জিতেন এবং বজরঙ্গী এমন কিছু করবে তাকে আটকানোর জন্য। এই জন্য সে পাবলিকের কাছে জেনে বুঝেই হাতকড়িকে পরে নেয় এবং সে পাবলিকদেরকে দেখাতে থাকে সে পাবলিকের জন্য সবকিছুই করতে পারে। প্রিয়ার ইমেজ সবার কাছে আরো ভালো হয়ে যায় এবং আজকে যখন মুন্না এবং জিতেন বজরঙ্গীর সাথে দেখা করার জন্য কারের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখনই মাঝ রাস্তার মধ্যে অনেকগুলো লোক এসে গিয়ে জিতেনের সবকটি লোকদেরকেই মেরে দেয় এবং তারা যতীন এবং মুন্নাকেও তুলে নেয়। এরপরে যখন যতীনের জ্ঞান ফেরত চলে আসে, তখন সে নিজের সামনে স্টিফেনকে দেখতে পায়, যাকে সে দেখার পর খুবই ভয় পেয়ে যায়। স্টিফেন যতীনকে বলতে থাকে তোমার বাবা আসলে লোকেদেরকে সাহায্য করার জন্য নিজের জীবনকেও দিয়ে দিতে রাজি ছিল, অন্যদিকে তুই হলি যে টাকার জন্য পুরোপুরি ভাবেই সবকিছুকে ভুলে গিয়েছিস। কিন্তু এই কথাকে শোনার পর যতীন স্টিফেনকে বজরঙ্গীর ধমকিকে দিতে থাকে। সে বলতে থাকে বজরঙ্গী যখন তার সম্বন্ধে জানতে পেরে যাবে তখন সে তাকে একটুও ছাড়বে না। এই জন্য স্টিফেন সোজা বজরঙ্গীকে কল করে দেয় এবং সে বলতে থাকে তোর ভাই মুন্না আমার কাছে রয়েছে। এই কথাকে জানার পর বজরঙ্গী খুবই বেশি রেগে যায় এবং তারা ডিসাইড করে নেয় যে তারা একটি জায়গার মধ্যে দেখা করবে। এরপরে আমরা স্টিফেনের ওই নিজস্ব লোকটিকে দেখতে পাই, আজকে কয়েকটি মেয়ের জীবনকে বাঁচিয়ে নেয়, যে মেয়েদেরকে আসলে কয়েকটি গুন্ড তুলে নিয়ে চলে যাচ্ছিল এবং আমরা জানতে পারি ওই লোকটি আসলে কেউ নয় বরং জায়েদ ছিল, যে আসলে 2002 এর অ্যাটাকের মধ্যে বেঁচে গিয়েছিল। আসলে জায়েদকে একা দেখে কয়েকটি আতঙ্কবাদীর গ্যাংয়ের মধ্যে ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করছিল এবং তাকে শেখানো হচ্ছিল কেমন ভাবে শহরের মধ্যে আতঙ্ককে ছড়াতে হয়। কিন্তু স্টিফেন ঠিক সময়ের মধ্যে এসে গিয়ে এই সমস্ত বাচ্চাদেরকে বাঁচিয়ে নেয় এবং সে জায়েদকে প্রমিস করেছিল সে তার রিভেঞ্জকে নিয়ে দিবে বলে। এই জন্যই জায়েদ স্টিফেনের সমস্ত কথাগুলোকেই শুনে থাকতো। পরে বজরঙ্গী নিজের পুরো টিমকে নিয়ে স্টিফেনের বলা জায়গার মধ্যে পৌঁছে যায় মুন্নাকে বাঁচানোর জন্য। কিন্তু স্টিফেন আগে থেকেই মুন্নার বডির মধ্যে বোম ফিট করে রেখেছিল, যেখানে বজরঙ্গী এসে যাওয়ার পরেই ওই বোমটি ফেটে যায় এবং বজরঙ্গী এটিকে দেখে অবাক হয়ে যায় আসলে এখানে ঘটেছে কি বলে। ওই জায়গার মধ্যে স্টিফেন এবং জায়েদ পৌঁছে যায়, যারা বজরঙ্গীর লোকেদের উপর অ্যাটাক করে দেয়। জায়েদের মনের মধ্যে বজরঙ্গীর বিরুদ্ধে আগে থেকেই অনেক হিংসা ছিল, তারা এখানে সবকটি লোককে মেরে দেওয়ার পর বজরঙ্গীকেও তড়পিয়ে মেরে দেয়। অন্যদিকে কার্তিকও একটি জায়গার মধ্যে যাচ্ছিল এবং তার কাছেও একটি লোক এসে তাকে মেরে দেয়, কারণ সে বজরঙ্গীর সাথে জুড়ে ছিল এবং তাকে যে লোকটি মেরেছিল সেও আসলে
স্টিফেনেরই লোক ছিল। তো স্টিফেন এক এক করে রাজ্যকে শেষ করে দেওয়া লোকদেরকেই পুরোপুরিভাবে মেরে দেয়। এরপরে প্রিয়াকেও স্টিফেন জেল থেকে মুক্ত করে দেয় এবং তার উপরে লেখা থাকা সমস্ত চার্জেসকেও সরিয়ে দেওয়া হয় এবং পুরোপুরিভাবে ঠিক হয়ে যায় পরবর্তী সিএম প্রিয়াই হবে বলে। এরপরে স্টিফেন সোজা যতীনের সাথে দেখা করার জন্য পৌঁছে যায়। এখানে স্টিফেন যতীনকে বলতে থাকে, তুমি যদি এই রাজ্যকে শুধরাতে চাও প্রিয়ার সাথে, তাহলে তুমি এই জায়গা থেকে যেতে পারো। এই কথাকে শোনার পর যতীন মেনে গিয়ে এই জায়গা থেকে চলে যায়। স্টিফেন হেলিকপ্টারের সাহায্যে যতীনকে এই জায়গা থেকে পাঠিয়ে দেয়। কিন্তু এরপরে স্টিফেনের কাছে একটি কল চলে আসে। সে আসলে আব্রাহামের সম্বন্ধে সবকিছুকেই জানতে পেরে যায় এবং সে পুরোপুরিভাবে মরিসকেও মেরে দেয়, কারণ সে স্টিফেনের সাথে পুরোপুরিভাবে যুক্ত ছিল। এবং সে বলতে থাকে কাবুকা আসলে তার নিজের বন্ধু ছিল এবং তোমরা আমার সাথে পাঙ্গা নিয়ে খুবই বড় ভুল করেছো, এই জন্যই তুমি আর বাঁচতে পারবে না, কারণ আমরা আসতে চলেছি। এই কথাকেই বলার পর যতীনের হেলিকপ্টারটিও ওই জায়গার মধ্যে ব্লাস্ট হয়ে যায়। যেটিকে দেখার পর স্টিফেনও অবাক হয়ে যায়। ওই অ্যাটাকটি আসলে ওই লোকটিই করেছিল। এই জায়গার মধ্যে স্টিফেন বুঝতে পেরে যায় তার শত্রু এখন অন্য লেভেলে পৌঁছে গিয়েছে এবং এই জায়গার মধ্যেই লুসিফার 2 মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, এই মুভিটি আপনাদেরকে কেমন লাগলো সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। আজকের ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওকে নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।